বঙ্গ সাহিত্যপ্রেমী সকল শ্রোতাদের জন্য আমাদের এই নিবেদন সাহিত্যের ভূত। আজ আমাদের গল্প হেমেন্দ্র কুমার রায়ের কলমে রুদ্রনারায়ণের বাগানবাড়ি। হেমেন্দ্র কুমার রায়ের জন্ম 1888 সালের 2 সেপ্টেম্বর কলকাতায়। তার রচনাগুলির মধ্যে অন্যতম জকের ধন, সাগরদ্বীপের জকের ধন, 150 খোকার কাণ্ড সর্বাধিক জনপ্রিয়তাকে এনে দিয়েছে। আজকের গল্পটি কিশোর ভৌতিক সমগ্র বই থেকে নেওয়া হয়েছে। গল্প পাঠে রয়েছে সুপ্রিয়, সূত্রধর আমি রনি। শুরু হচ্ছে রুদ্রনারায়ণের বাগানবাড়ি। সময় সময় নাকি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে। আমারও একদিন ওই দশাই হয়েছিল। মাছ ধরতে গিয়ে ডাঙা থেকে টেনে তুলেছিলাম। না, থাক, ঘটনাটা গোড়া থেকেই বলা ভালো। আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো। মাছ পেলে তো কথাই নেই, কিন্তু মাছ না পেলে আমার আনন্দ ম্লান হয় না। সারা বেলা মেঘ মেদুর আকাশের তলায় নীল সরবরাহের পাশে গাছের সবুজে সবুজ আলো ছায়ার ঝিলিমিলি দেখতে দেখতে বাতাসে গান শুনতে আমার বড় মিষ্টি লাগে। তাই কোথাও কোনো পুকুরের খবর পেলেই ছিপ কাঁধে করে ছুটি। সন্তোষ খবর দিলে তাদের দেশে এক পুকুর আছে, যার জলে 50 বছরের মধ্যে ছিপ পড়েনি এবং মাছ আছে হাজার হাজার। আমি বললুম, এমন আশ্চর্য পুকুরের কথা কোনোদিন শুনিনি বাবা। পুকুরের অধিকারী গোড়া বৈষ্ণব বুঝি? সন্তোষ বললে, ঠিক উল্টো, তারা গোড়া শাক্ত। তবে ছিপের এমন অপমান কেন? মুর্শিদাবাদের সাগর দিঘির নাম শুনেছ তো? রাজা মহাপালের সাগর দিঘি? হ্যাঁ, 1 মাইল ব্যাপী সেই বিরাট দিঘি। তার বয়স শত শত বৎসর। তাতে মাছও আছে হয়তো লক্ষ লক্ষ, কিন্তু স্থানীয় লোকেরা ভয়ে সেখানে মাছ ধরে না। এমনকি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না। অথচ কি যে সেই ভয়, তা কেউ জানে না। বিভীষিকা যেখানে অজ্ঞাত, মানুষের আতঙ্ক সেখানেই হয় বেশি। তোমাদের দেশের পুকুরটা ওই জাতীয়ই নাকি? সন্তোষ সোজাসুজি জবাব না দিয়ে বললে, আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম ছিল রুদ্রনারায়ণ। লোকের বসতি থেকে অনেক দূরে তার একখানি বাগান বাড়ি ছিল। তিনি প্রায়ই সেখানে বাস করতেন। 50 বছর আগে সেই বাগান বাড়ির একটি ঘরে হঠাৎ একদিন তার মুণ্ডহীন মৃতদেহ পাওয়া যায়। আসল ব্যাপারটা প্রকাশ পায়নি, তবে কেউ যে তাকে খুন করে মুন্ডু কেটে নিয়ে পালিয়েছিল, এতদিন পরেও এইটুকু আমরা অনুমান করতে পারি। সন্তোষ এই পর্যন্ত বলে থামলে। আমি মনে মনে ভাবতে লাগলুম, রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে পুকুরের উইকাদলার সম্পর্ক কি? সন্তোষ আবার মুখ খুললে, বললে, সেই সময় থেকেই ও বাগানে কেউ বাস করে না, তার পুকুরে কেউ মাছও ধরে না। তবে বাগান সংলগ্ন 2 মন্দিরে জমিদারের ঠাকুর আছেন, আজও তাদের পূজা হয়। আর সেই জন্যই বাগান, পুকুর আর বাড়িখানি সংস্কারের অভাবে নষ্ট হয়ে যায়নি। কিন্তু মন্দিরের পূজারীও সন্ধ্যা পুজোর পর আর সেখানে থাকেন না। তাড়াতাড়ি গ্রামে ফিরে যান, অর্থাৎ পালিয়ে আসেন। আমি জিজ্ঞাসা করলুম, ওখানে অপদেবতার ভয়টয় আছে নাকি? তা ঠিক জানি না। এ বিষয় নিয়ে আলোচনা করতে জমিদারের নিষেধ আছে। গ্রামের লোক নানা রকম কানাঘুষো করে বটে, আমি সেসবে কোনো কান পাতি না, বিশ্বাসও করি না। তবে শুনেছি সেখানে এমন কোনো মূর্তিমান আতঙ্ক আছে যার নাম মুখে উচ্চারণ করা উচিত নয়। যত সব বাজে কথা।
আর এইসব কথা দিয়েই পল্লীগ্রামের আড্ডাগুলি ভর সন্ধ্যাবেলায় রীতিমতো জমে ওঠে। ভূত পেতনি দৈত্য দানব, রূপকথার নায়ক নায়িকা। ভূত পেতনি বেঁচে ছিল মানধাতার যুগে। একালে মানুষ মরবার পর আর বাঁচবার সুযোগ পায় না। আমারও ওই একই মত। মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায়, আত্মা যদি আবার সেই দেহ ধারণ করতে পারত, তাহলে এই প্রাচীনেরা পৃথিবীতে ভূত প্রেতনির দল এত ভারী হয়ে উঠত যে মানুষদের আর মাটিতে পা ফেলবারই ঠাঁই থাকতো না। আমি জিজ্ঞাসা করলুম, রুদ্রনারায়ণের বাগান বাড়ির মাছ ধরাও নিষেধ নাকি? না, এখন যিনি জমিদার তিনি আমার বেশ ভালো বন্ধু। তার কাছ থেকে অনায়াসে অনুমতি আনতে পারি। ইচ্ছা থাকলে গ্রামের আরও অনেকেও মাছ ধরার অনুমতি পেতে পারত, কিন্তু কারুর সে ইচ্ছা নেই। সকলেরই বিশ্বাস ও বাগানের পুকুরে মাছ ধরতে যাওয়া নিরাপদ নয়। আমি উৎসাহিত হয়ে বললুম, সন্তোষ, তুমি তোমার জমিদার বাবুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো। আমি খালি ওখানে মাছই ধরবো না, দিন দিনেক ওই বাগান বাড়িতে নির্জন বাসও করে আসব। নির্জন বাস? কিন্তু কেন? প্রথমত, আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই। দ্বিতীয়ত, রহস্যময় বাড়ি, ভৌতিক আবহ, এসব আমি ভালোবাসি। তৃতীয়ত, শহরের জনতার তর্জন গর্জন ভারী একঘেয়ে হয়ে উঠেছে। বিজন স্তব্ধতার ভিতরে মনকে খানিকটা ছুটি দেওয়ার স্বাদ হচ্ছে। সন্তোষ বললে, বহুত আচ্ছা, তাহলে আমিও তোমার সঙ্গী হতে চাই। রাজা রুদ্রনারায়ণ নিশ্চয়ই কবিদের মতন নির্জন প্রিয় ছিলেন। সাধারণ ধনীরা এমন জায়গায় বাগান বাড়ি তৈরি করেন না। বাগানের কোনো দিকে 5 মাইলের মধ্যে লোকালয় নেই। চারিধারে ধুধু মরচে পড়া মাঠ আর জলাভূমি। কিন্তু বাগানখানি যে চমৎকার ছিল, বহুকাল পর আজও তা বোঝা যায়। পুকুরের জল এখনো পরিষ্কার আছে। তার কারণ শুনলুম মন্দিরবাসী 2 পাষাণ দেবতার দয়া। পুকুরের জল তাদের নিত্য পুজোর কাজে লাগে। ওই নিয়মিতভাবেই তার পঙ্কধার হয়। বাড়িখানিও শুনলুম রুদ্রনারায়ণের যুগে যেমন ছিল প্রায় সেভাবেই আছে। বর্তমান জমিদার তার পিতামহের প্রিয় আমোদ ভবনটিকে একেবারে হতশ্রী হতে দেননি। মাঝে মাঝে তার ভিতরে বাইরে যে মার্জনা কার্য হয়েছে, এটাও আন্দাজ করতে পারলুম। মানুষ হচ্ছে গৃহের আত্মা। পরিত্যক্ত বাড়ি দেখলেই মনে হয় আত্মাহীন। এ বাড়িখানাকে তেমন বোধ হলো না। মনে হলো এখনো তার প্রত্যেকটি ইঁট প্রাণের হিল্লোলে জীবন্ত, যে এখনো তার ঘরে ঘরে বাজছে নীরব চরণধ্বনি। বললুম, সন্তোষ, এ বাড়িতে ভুতুরের কোনো লক্ষণই নেই। দোতলায় ওই কোণের ঘরটি দক্ষিণ খোলা, ওই ঘরেই আমরা নেব। সন্তোষ মাথা নেড়ে বলল, অসম্ভব। এই ঘরেই রাজা রুদ্রনারায়ণের মুন্ডহীন দেহ পা গিয়েছিল। ও ঘর তালা বন্ধ, কারোর প্রবেশ অধিকার নেই। বেশ, তাহলে ওর পাশের ঘর, ওখানে পেলেও দুঃখিত হব না। বাগানের মন্দিরের পাশে উঠেছে সন্ধ্যা আরতির শঙ্খধ্বনি। তারপরেই এক মুহূর্তের ভিতরে যেন ঘুমিয়ে পড়ল চতুর্দিক। দূরের মাঠ থেকে কোনো গৃহস্বামীর গম্ভীর হাম্বাধ্বনি বা কৃষক কি রাখালের একটা কণ্ঠস্বর পর্যন্ত শোনা গেল না। এ জাতীয় জায়গা যেন মানুষের পৃথিবীর বাইরে। নির্জনতাকে কোনো দিন এমন স্পষ্টভাবে অনুভব করার সুযোগ পায়নি। স্তব্ধতাকেও মানুষ চোখে দেখলুম ফ্রেমে আঁটা ছবির মতো। মাঝখানে রয়েছে যেন মৌনতার রেখা লেখা, আর তারই চারিদিক ঘিরে শব্দময় অদৃশ্য ফ্রেমের মতো পাখিদের সন্ধ্যা কাকুলি। তরুকুঞ্জের পবিত্র মর্ম, বাতাসের দীর্ঘশ্বাস, ঝিল্লিদের ঐকতান। সুন্দর। গাড়ি বারান্দার উপরে একলা দাঁড়িয়ে আছি। সন্তোষ গিয়েছে রাত্রে নিদ্রার বন্দোবস্ত করতে।
মন্দিরের ভিতর থেকে 3 জন লোক বেরিয়ে এলো। একজনকে দেখেই বুঝলুম পূজারি। তারা হনহন করে চলে যাচ্ছিল। হঠাৎ আমাকে দেখেই গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল। তাদের চোখ মুখ বিস্ময়ে চকিত। তাদের মনের ভাব বুঝে মৃদু হেসে বললুম, মশাইরা অবাক হয়ে কি দেখছেন? পূজারি বললে, আপনি কে? জমিদারবাবুর অতিথি। পূজারি 2 চক্ষু বিস্ফারিত করে স্তব্ধ স্বরে বলল, অতিথি এ বাড়িতে? সেই রকমই তো মনে হচ্ছে। পূজারি আর কিছু বললেন না। তারা 3 জনেই একবার পরস্পরের সঙ্গে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে দ্রুত পদে বাগানের সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল। লোকগুলো সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিকক্ষণ নাড়াচাড়া করতুম, কিন্তু সে সময় আর পেলুম না। কারণ সুদূরে একটা তালবনের মাথার উপরে আকাশ তখন পরিয়ে দিচ্ছিল চাঁদের মণি মুকুট। সেই গৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিলে। গ্রামের কোনো চাকর বা পাচক আমাদের সঙ্গে রাত্রিবাস করতে রাজি হয়নি। কাজেই সন্তোষ করলে নিজের হাতেই রান্নার আয়োজন। এদিকে আমার বিদ্যার প্রথম ভাগ পর্যন্ত পৌঁছয় না। আমি চেষ্টা করলে কেবল একটি জিনিস ভালো রাঁধতে পারি, সেটা হলো ভাত। তবে হাঁড়ি নামিয়ে ফ্যান গালতে পারি না। আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলাম সেখানে ছিল একখানা সেকেলে পালঙ্ক, 2খানা কাঠের কেদারা, 2খানা টুল, দেওয়ালে টাঙানো 2টো মস্ত মস্ত আরশি, একটা দেরাজওয়ালা আয়না ও কারুকার্য করা প্রকাণ্ড আলমারি। প্রত্যেক আসবাবই ময়লা ও জীর্ণ। দেওয়ালে কয়েক পৌরাণিক ছবি ঝোলানো রয়েছে। সবগুলোই সেকেলের বিখ্যাত চোরবাগানের আর্ট স্টুডিওর লিফোগ্রাফ। চেয়ারের উপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামী কল্লোকার মৎস্য শিকার নিয়ে কথাবার্তা হচ্ছিল। জলে মাছেদের অবিরাম লাফালাফি দেখেই বুঝেছি এ পুষ্করিণী হচ্ছে ছিপদারিদের স্বপ্ন স্বর্গ। বড়শির সঙ্গে সাংঘাতিক পরিচয় হয়েছে এখানে এমন ঘাগি মাছের অভাব। ফ্যালোটোপ, তোলো মাছ। কালকের ব্যাপারে যে এই হবে এ সম্বন্ধে আমার একটুকু সন্দেহ নেই। মনের আনন্দে এমনি সব আলোচনা চলছে। এমন সময় নিচের হাত ঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠল, রাত 12:30 বললুম, তাই নাকি? তাহলে নিদ্রা দেবীর আরাধনা করবার আগে আর একবার আকাশের চাঁদ মুখখানা দেখে আসি। ওড়বার উপক্রম করছি, হঠাৎ পাশের ঘরে হলো একটা অবাহিত শব্দ। মেজের উপর দিয়ে হুটুট করে কে যেন একখানা ভারী চেয়ার টেনে নিয়ে ও ঘরের ওদিক থেকে এদিক পর্যন্ত নিয়ে গেল। ও ঘর মানে রাজা রুদ্রনারায়ণের তালাবন্ধ ঘর, যার মধ্যে কারুর ঢোকবার হুকুম নেই। সন্তোষ এক লাফে দাঁড়িয়ে উঠল। আমি বললুম, তুমি বললে এ বাড়িতে কেউ আর থাকে না, তবে ও ঘরে ওরম সশব্দের চেয়ার টানছে কি? হতভম্ব সন্তোষ কোনো জবাব দেবার আগেই বাইরে থেকে দরাম করে একটা দরজা খোলার আওয়াজ হলো। আধ মিনিট পরেই শোনা গেল সিঁড়ির উপর থেকে কে যেন দুম দুম করে অত্যন্ত ভারী পা ফেলে নিচের দিকে নেমে যাচ্ছে। শব্দ খুবই উচ্চ এবং পাণ্ডুগুলো ভারী বটে, কিন্তু মনে হলো যে নেমে গেল সে মাতাল না হলে অন্ধ। কারণ আওয়াজ শুনেই বোঝা যায় সে পা ফেলছে দ্বিভা ভরে বা বিশৃঙ্খল ভাবে। সন্তোষ বললে, খালি বাড়ি পেয়ে নিশ্চয়ই এখানে কোনো বদমাশ এসে বাসা বেঁধেছে, চলো দেখে আসি। এরপরে সমস্ত ঘটনা ঘটল ঠিক বায়োস্কোপের ছবির মতন দ্রুত। ঘরের কোণ থেকে আমার মোটা লাঠি গোছা তুলে নিয়ে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লুম। নিচে নেমে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা, অথচ এ দরজা আমি আজ নিজের হাতেই বন্ধ করে তবে উপরে গিয়েছি। কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই। কাছাকাছি এমন কোনো ঝোপঝাড়ও দেখলুম না যার ভিতরে বা আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে।
পূর্ণিমার চাঁদের আলোয় চারিদিক ধপধপ করছে। ঘাস বিছানায় একটা পাখি বা বিড়াল পর্যন্ত থাকলেও নজর এড়াতে পারবে না। তবে বাড়ির উপর থেকে এইমাত্র যে সশব্দে নেমে এসেছে, এর মধ্যে সে কোথায় গিয়ে গা ঢাকা দিল? সবিস্ময়ে এদিক ওদিক চাইতে চাইতে নজর পড়ল পুকুরের দিকে। জীর্ণ ঘাট থেকে হাত কয়েক তফাতে জলের উপরে দেখলুম একটা অস্বাভাবিক চাঞ্চল্য, যেন ছটফট করে চারিধারে ছুঁড়ে ফেলছে ছিন্ন ভিন্ন চাঁদের কিরণ। কোনো মস্ত মাছও ঘাই মেরে জল অমন তোলপাড় করে তুলতে পারে না। পুকুরের বুকে ক্রমেই বৃহত্তর হয়ে চারিদিক ছড়িয়ে পড়ছে জ্যোৎস্নামাখা জলস্রোতের পর জলস্রোত। সন্তোষও দেখতে পেল। দুজনেই ছুটে ভাঙা ঘাটের উপর দিয়ে গিয়ে দাঁড়ালুম। প্রথমটা আর কিছুই দেখতে পেলুম না। তারপর আচম্বিতে ভেসে উঠল মানুষের দুখানা হাত, যেন কোনো জলমগ্ন লোক তলিয়ে যাবার আগে অসহায়ভাবে দু হাত উপরে তুলে প্রাণ বাঁচানোর ব্যর্থ চেষ্টা করছে। দ্রুতপদে ঘাট দিয়ে নেমে গেলুম জলের ভিতরে। ক্রমে বুকের উপর জল উঠল। আমি সাঁতার জানি না, আমার পক্ষে এর বেশি এগিয়ে যাওয়া অসম্ভব। ব্যাকুল হাত দুখানা জেগে আছে তখনও জলের উপরে, যেন তারা কোনো অবলম্বন খুঁজছে। হাত দুখানা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ভাবলুম লোকটা হয়তো একেবারেই তলিয়ে গেল। কিংকর্তব্য বিমূঢ়ের মতন দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি সেই দুখানা হাত একেবারে আমার কাছে ভেসে উঠল। একবার বন্ধ হচ্ছে, যেন তারা আর কিছু না পেয়ে শূন্যতাকে ধরবার চেষ্টা করছে। আমার হাতে ছিল লাঠি। তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিলুম এবং সঙ্গে সঙ্গে অনুভব করলুম লাঠি ধরে জলের ভিতর থেকে কে যেন সজোরে টান মারছে। প্রচন্ড টান, যে বিষম টান আমি সামলাতে পারছি না। আরো খানিকটা এগিয়ে গিয়ে দেখলুম জল উঠল আমার গলার উপরে। নিজের প্রাণ বাঁচানোর জন্য হাতের লাঠি ত্যাগ করার উপক্রম করছি, এমন সময় পিছন থেকে সন্তোষ এসে আমাকে দু হাতে প্রাণপণে জড়িয়ে ধরল। তারপরে আমাকে যত জোরে পারে টানতে টানতে সিঁড়ির উপর দিয়ে টেনে নিয়ে চলল এবং সঙ্গে সঙ্গে লাঠির অন্য প্রান্ত ধরে জল থেকে ঘাটের উপর টলতে টলতে এসে উঠল এক মনুষ্য মূর্তি। নিরাপদ স্থানে উঠে কাঁপতে কাঁপতে বললুম, সন্তোষ, ভয় নেই, আমার কিছু হয়নি, কিন্তু ওই লোকটাকে দেখো, ওর অবস্থা বোধহয় শোচনীয়। মূর্তিটা তখন ঘাটের উপর ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল। সন্তোষ এগিয়ে এসে তার উপরে হুমড়ি খেয়ে পড়ল এবং বড় মুহূর্তে বিকট এক চিৎকার করে সেখান থেকে ছুটে পালিয়ে গেল। সেরকম প্রচণ্ড চিৎকার জীবনে কখনো শুনিনি। আমার সর্বাঙ্গ হয়ে উঠল রোমাঞ্চিত। বিদ্যুতের আহতনের মতন আমি উঠে বসলুম এবং তারপরে স্তম্ভিত নেত্রে দেখলুম ঘাটের উপর শায়িত এক আড়ষ্ট নিরষ্ট দেহ। তার হাত আছে, পা আছে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, কিন্তু কন্ধের উপর কেবল তার মুন্ডু নেই। সে হচ্ছে কবন্ধ। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের কলমে রুদ্রনারায়ণের বাগান বাড়ি। গল্প পাঠে ছিল সুপ্রিয়, সন্তোষী চরিত্রে রূপঙ্কর, অন্যান্য চরিত্রে সুপ্রিয়, সূত্রধর আমি রনিত, আবহ সঙ্গীত অন্যান্য সাউন্ড এফেক্টসে আমি রনিত, পোস্টার ডিজাইনে সৃজু ও অধীর। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্টে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী সপ্তাহে ঠিক রাত 9টায় ফিরব আরও একটা রোমাঞ্চকর গল্প নিয়ে। শুভরাত্রি।